ঘটনাটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দেন দরবার হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে এবং ভারত আমেরিকা দুই পক্ষেরই দৌড়ঝাঁপ, সাথে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা, এই সব ঘটনার পরম্পরায় অতঃপর ভারতীয় গণমাধ্যম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী গণমাধ্যম এনডিটিভি তারা নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত হয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিনের সফরে ভারতে যাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। এনডিটিভি যখন এটা চূড়ান্ত করছে এবং এনডিটিভি বলছে দুই রাজধানীতেই ঢাকা এবং দিল্লিতে এই সফরের ব্যাপারে প্রস্তুতি, অর্থাৎ সফর যখন হবে 2 দিনের সফর, সেই 2 দিনের সফরে কি কি ঘটবে সেই প্রস্তুতি, শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেগুলো শুরু হয়ে গেছে। তাহলে কি এবার বরফ গলল? সত্যি সত্যি অনেক আলোচনা। আমরা আজকের ভিডিওতেই আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য নিয়ে কথা বলেছিলাম। সেখানে তিনি ভারত সফরের ব্যাপারটা এক অর্থে নিশ্চিত করেছিলেন, বলেছিলেন যে দুই দেশের আলোচনার ওপরে নির্ভর করবে তারিখ কোনটা হবে, কোন সময়ে আমাদের প্রধানমন্ত্রী সফর করবেন। এবার এনডিটিভি নিশ্চিত করছে কবে কখন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। এনডিটিভির এই রিপোর্ট বাংলাদেশেও তোলপাড় তৈরি করেছে। বাংলাদেশের বহু গণমাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে খবর নিশ্চিত করছে। চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। রাজনীতি এত দ্রুত পরিবর্তিত হচ্ছে কেন? থাকবেন দর্শক। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের নিশ্চিত তথ্যের কথা যখন বলছি, তখন আজকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের একটি বক্তব্য নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমিনুল ইসলামকে শেখ হাসিনাকে সম্বোধন করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে। এর আগে কেউই কিন্তু শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এভাবে সম্বোধন করেননি। সম্বোধন করেছেন ফ্যাসিস্ট, খুনি হাসিনা এভাবে। হঠাৎ করেই এটাকে অনেকে মনে করছেন যে অবস্থানের পরিবর্তন, সুরের পরিবর্তন, কিন্তু সত্যি কি সেরকম কিছু পরিবর্তন হচ্ছে? আমিনুল ইসলাম বলছেন যে তাকে আনার চেষ্টা করা হচ্ছে, তিনি নিজেও আসতে পারেন, দুইটাই ঘটতে পারে। তিনি যদি নিজে আসেন তাহলে খুবই ভালো, দুইটা যে কোনো ঘটনাই ঘটতে পারে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার চায় আইনের মাধ্যমে যা কিছু হয় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। আমিনুল ইসলামের ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিও, যতটুকু কথা শোনা গেছে ভিডিওতে, ততটুকু কথা শুনলে এটুকু অনুধাবন করা যায় যে ভেতরে ভেতরে রাজনীতিতে বোধহয় কোনো তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তে এনডিটিভি নিশ্চিত করছে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে। এনডিটিভি একেবারে নিশ্চিত করছে আগামী সপ্তাহ এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেছে এবং ঢাকা দিল্লিতে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। আরও স্পেসিফিকভাবে বলা যায় যে তারা বলছে আগামী সপ্তাহের দ্বিতীয় ভাগে, অর্থাৎ আগামী সপ্তাহের যে শেষের 3 দিন, সেই শেষের 3 দিনের যে কোনো 2 দিন ভারত সফর করছেন আমাদের প্রধানমন্ত্রী। কি বলছে এনডিটিভি? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম লাইকলি টু ভিজিট ইন্ডিয়া নেক্সট উইক, ফার্স্ট ট্রিপ সিন্স অ্যাজিউমিং পাওয়ার, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভারত সফর। এই ব্যাপারে তারা বলছে আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন 2 দিনের এই সফরটি একটি দ্বিপাক্ষিক কার্যক্রম হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, যদিও এর সফরসূচির মতো বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ চলছে। অর্থাৎ সফর সূচিতে কি কি থাকবে, কি কি আলোচনা হবে, ঢাকাতে এবং দিল্লিতে 2 রাজধানীতেই এই কাজ চলছে। তারা বলছে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লি সফরের কথা রয়েছে এবং 2 রাজধানীতেই এর প্রস্তুতি ইতিমধ্যেই ব্যাপকভাবে শুরু হয়েছে এবং শুরু হয়েছে বলে দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে বলে তারা দাবি করছে।
পরিকল্পনা অনুযায়ী এই সফরটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং এটি দুই প্রতিবেশীর সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে পারে। এই সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং আশা করা যাচ্ছে দুই নেতা বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। যদিও এনডিটিভি এই অংশে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের ইস্যু বলছে না, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানি যে এই সফরের মূল উদ্দেশ্য মানে এক নাম্বার ক্যাটাগরির আলোচনা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এবং শেখ হাসিনা তার ফেরা অথবা ফেরানো, এটাই মূলত আলোচনার প্রধান মানে ইস্যু। তারপরে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হবে, ফারাক্কা বাঁধ, গঙ্গার পানি চুক্তি, তিস্তা প্রকল্প, সীমান্তের নিরাপত্তা, অনেক ব্যাপার আসবে। আলোচনা ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটা প্রথম সফর হচ্ছে। সেপ্টেম্বরে রাজধানীতে অনুষ্ঠিতব্য ব্রিক্স আউটরিচের অধিবেশনে যোগদানের জন্য নয়াদিল্লি বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ব্রিক্সের সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না। প্রধানমন্ত্রীর প্রতিনিধি সেখানে যাবেন এবং প্রধানমন্ত্রী এ মাসে আগামী সপ্তাহেই ভারত সফর করছেন, এটা জানাচ্ছে এনডিটিভি। প্রথম প্রধানমন্ত্রী মোদি তারেক রহমান বৈঠক নয়াদিল্লি ও ঢাকা উভয়ই প্রধানমন্ত্রী মোদি ও রহমানের মধ্যকার বৈঠকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। বিএনপি সরকার বলছে তারা ভারতের সঙ্গে কাজ করতে চায়। সাম্প্রতিক সময়ে নতুন করে কূটনৈতিক যোগাযোগের শুরুর লক্ষণ দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এপ্রিলে ভারত সফর করেছেন। শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধ একটি বড় বিষয় হতে পারে এই আলোচনায়, কিন্তু ভারতের অন্য গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে প্রত্যার্পণের ব্যাপারটা মীমাংসিত হয়ে গেছে, প্রত্যার্পণ শব্দটা আর নেই, এখন প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হবে। অর্থাৎ এই বৈঠকে শেখ হাসিনা যে ফিরতে চান সেই ফিরতে চাওয়াটা কিভাবে হতে পারে, বাংলাদেশে তার নিরাপত্তা আছে কিনা, তিনি ফিরলে বাংলাদেশ কি ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করে কারাগারে নেবে নাকি তার মানে যে সাজা সেই সাজা 1 বছরের জন্য মওকুফ করবে, তাকে আপিলের সুযোগ দেওয়া হবে এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে। মূলত এগুলোই আলোচনা হবে সেখানে। সাথে পানি, বাণিজ্য, সীমান্ত সমস্যা এগুলো নিয়ে নানাভাবে আলোচনা হবে। পরিকল্পিত এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন উভয় পক্ষের সম্পর্কে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে আগ্রহী বলে বলা হচ্ছে এবং এই মানে ব্যাপারটা মানে অনেক বড় রিপোর্ট পড়ার কিছু নেই। মূলত এই সফরে ভারতের সঙ্গে শেখ হাসিনা ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে সার্জিও গড় একটা বড় ভূমিকা পালন করছেন, যিনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এবং মধ্য এশীয় বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। তিনি, অজিত দোভাল, এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, এই 3 পক্ষ সাথে যুক্ত হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যার প্রধান পরাগ জৈন, তিনি বাংলাদেশ সফর করে গেছেন। 3 দিনের সফর, 4 জনের প্রতিনিধি নিয়ে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে এবং একটা পজিটিভ রাজনীতির দিকেই প্রেক্ষাপট যাচ্ছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে ইনক্লুসিভ রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার পথও উন্মুক্ত হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বৈঠকে কি কি আলোচনা হয় এবং আলোচনার অগ্রগতি কোন দিকে যায়। গত কয়েকদিনে, মানে 3 দিন আগেও সরকার এবং বিভিন্ন পক্ষের ভারত সম্পর্কে কিংবা মানে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার ফেরা না ফেরা, এইসব ব্যাপারে যে ধরনের ভাষা প্রয়োগ করতে আমরা দেখেছি, এই মুহূর্তে এসে সেগুলো পরিবর্তন হয়ে যাওয়ার যে লক্ষণ দেখছি, সেটাও মানে একটা বড় ব্যাপার। সেই ক্ষেত্রে এরকম কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে প্রফেসর ইউনূসের গড়া হিংসার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে সম্প্রীতির রাজনীতির দিকে বাংলাদেশ ফিরছে। অবশ্য এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সব থেকে বড় ভুলটা করেছিলেন। তিনি যদি অনেক দিন ক্ষমতায় থাকার লোভটা না করে দ্রুত নির্বাচন দিতেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতেন, তাহলে নেপালে যেটা হয়েছে,
ক্ষমতাসীন দল ক্ষমতাচ্যুত হওয়ার পরেও নির্বাচন করতে পেরেছে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশেও সেই সম্ভাবনা ছিল, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত হয়তো, কিন্তু ডক্টর ইউনূসের লোভ, অনেকদিন ক্ষমতায় থাকার মোহ এবং মানে শাসন ব্যবস্থায় অপশাসন নিয়ে আসা আওয়ামী লীগের পক্ষে অনেকটাই বাস্তবতা তৈরি করে ফেলেছে, যেটা অজান্তেই হয়তো আওয়ামী লীগের অনেক বড় লাভ করে ফেলেছেন ডক্টর ইউনূস এবং তার সরকার। এখন পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। এখন যে জনগণ 3 মাসের মধ্যে কিংবা 6 মাসের মধ্যে নির্বাচন হলে প্রত্যাখ্যান করতে পারত আওয়ামী লীগকে, সেই জনগণ এখন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে প্রতি মুহূর্তে কথা বলছে। এটা প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের জন্য খুবই বাজে একটা ব্যাপার হবে হয়তো অতি সম্প্রতি। দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভারতের একটি গণমাধ্যমের খবর বাংলাদেশের একটি বিশেষ পক্ষ বেশ ভাইরাল করেছে। খবরটি হচ্ছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো অবস্থাতেই ভারত সফর করবেন না। এই যে খবরটি ভাইরাল করা হলো, এর পেছনের উদ্দেশ্য কি, বা ওই পত্রিকাও বা কি বলছে, বা ভারতের অন্যান্য গণমাধ্যম বা কি বলছে, প্রকৃত সত্যটা আসলে কি? ভারত বা কেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের দেশ সফর করার জন্য এতটা উদ্গ্রীব হয়ে আছে, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। সে বিষয়ে আসছি। এবং তারও আগে প্রশ্ন জাগে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ রেখে রাজনৈতিকভাবে আসলে কারা লাভবান হতে চায়? বিএনপিকে বিপদে ফেলছে কারা? তারেক রহমান সাহেবকে পেছন থেকে বারবার টেনে ধরার চেষ্টা করছে কারা? ডক্টর ইউনূস সরকারের সময় আমরা দেখেছি ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া হবে, ভারতকে হুমকি দামকি, যুদ্ধের প্রস্তুতি ইত্যাদি ইত্যাদি। কি হয়েছে? কিছু হয়েছে? বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে হিসাব করতে হবে। শুধু গলা চড়িয়ে উল্টাপাল্টা বললাম, চোখ রেখে কথা বলতে হবে, এ করতে হবে সে করতে হবে, আমরা তো চাই সবার চোখে চোখ রেখে কথা বলতে, কিন্তু একমাত্র ভারতকে উস্কানি দিয়ে যাওয়া হচ্ছে। কারা দিচ্ছে সেটাও আমরা জানি। সেই জায়গা থেকেই বলছিলাম যে বিএনপি আসলে তার কূটনৈতিক জায়গা থেকে, বিএনপি সরকার কতটা দক্ষতার পরিচয় দিতে পারছেন, নাকি দেওয়ার চেষ্টা করছে অন্য কেউ, সেই চেষ্টার মাঝে বাদ সাধছে। খবরটা সম্পর্কে একটু বলি। ভারতের একটি গণমাধ্যম দ্য ট্রিবিউন একটি খবর প্রকাশ করেছে, মানে দড়ি মাছ নাচুই পানি, সেটিকে আবার বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যম অনুবাদ করে ছেপেছে, সেটি ভাইরাল করা হচ্ছে। দ্য ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন না কিংবা ভারত সফরও করবেন না যতক্ষণ না দিল্লি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার কাছে হস্তান্তর না করে। এবং এই কথা নাকি গত 10 আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তখনই তাকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং দ্য ট্রিবিউনে বলা হচ্ছে, ভারতে আশ্রয় গ্রহণের 2 বছর পূর্তি উপলক্ষে 5 আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনেরই স্পষ্ট ফলাফল হলো ঢাকার এই নতুন কঠোর অবস্থান। আচ্ছা, এই সংবাদ সম্মেলনের আগে, সংবাদ সম্মেলন তো হয়েছে 5 আগস্ট, তারও সপ্তাহ দেড়েক আগে বাংলাদেশের একটি পত্রিকা তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না, মোটামুটি ধরনের একটি স্পষ্ট বার্তা দিয়ে নিউজ করেছিল কে? আমার দেশ কারা নিয়ন্ত্রণ করে, বা আমার দেশ কাদের পক্ষ হয়ে কাজ করে আসছে, সেটি আমরা সবাই জানি। এবং সে কথাই আবার ট্রিবিউনে মোটামুটি আরেকটু অ্যাডভান্স হয়ে বলা হচ্ছে, তবে স্পষ্ট করে কিছু তারা বলেনি। তারা বলছে যে 50-50 চান্স, মানে ওরকম করা ইনফরমেশন দেওয়ার পরে বলছে যে 50-50 ভাগ নির্ভর করছে তারেক রহমানের উপরে। মানে কি বললো আমি বুঝলাম না। আচ্ছা, এবার একই দিনে 14 আগস্ট আজকেই টাইমস অফ ইন্ডিয়া তারা নিউজ করছে কি? আচ্ছা, টাইমস অফ ইন্ডিয়ার আগে একটু বলি এনডিটিভি বলছে সম্পূর্ণ বিপরীত সংবাদ। এনডিটিভি নিশ্চয়ই আরো প্রভাবশালী গণমাধ্যম ভারতের। তারা বলছে আগামী সপ্তাহের শেষার্ধে
ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে সামনে রেখে বাংলাদেশ ও ভারত প্রস্তুতিও শুরু করেছে। প্রধানমন্ত্রী সফরের সম্ভাব্য তারিখ হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিখ হতে পারে 22 থেকে 23 আগস্ট, যা ভারতের স্বাধীনতা দিবসের ঠিক এক সপ্তাহ পর। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তারেক রহমান ব্রিক্সের আয়োজনে যোগ দিবেন কিনা তা নিয়ে বাংলাদেশ সরকারের তরফেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। এবং প্রধানমন্ত্রীর সফরের জন্য, তারেক রহমান সফরের জন্য নীরবে হলেও নিশ্চিতভাবে প্রস্তুতি এগিয়ে চলেছে। এনডিটিভি খবর। টাইমস অফ ইন্ডিয়া তারা কি বলছে? টাইমস অফ ইন্ডিয়া বলছে, তারাও 14 আগস্ট আজকেই রিপোর্টই করেছে, তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এটি নির্ভর করছে তার শিডিউলের উপরে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের বক্তব্যকে রেফারেন্স নিয়ে পত্রিকাটি বলছে যে প্রধানমন্ত্রীর সফর নির্ভর করছে তার শিডিউল এবং দুই দেশের সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তার উপরে। তিনি ভারত, জাপান সব দেশেই সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ কিন্তু একদিন আগেই মন্তব্য করেছেন এবং সেখানে কিন্তু শেখ হাসিনাকে ফেরানো না হলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না, এই ধরনের কোনো বক্তব্য দেননি। এরকম কিছু হলে তো অবশ্যই প্রকাশ্যে বলা উচিত ছিল বা বলতো, তা কিন্তু বলেনি। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে যেদিন সাক্ষাৎ করলেন, তার আগে মিস্টার খলিলের সঙ্গেও সাক্ষাৎ করলেন, তারপরে সংবাদ সম্মেলনে কি বললেন যে তারেক রহমান মানে আমাদের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে মানে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে। কিন্তু আমরা তো জানি যে এর আগে তো প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে ভারত সফরের জন্য 2 দফায়। যখন বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা জানালেন তারেক রহমান সাহেবকে এবং তখন তিনি সপরিবারে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এবং যেদিন সরকার গঠন করার জন্য শপথ নিল, সেদিন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এসেছিলেন। তিনি নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে দিয়ে গিয়েছিলেন এবং সেই কথাই মনে করিয়ে দিয়েছেন ডক্টর খলিলের বক্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 ভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে ডক্টর খলিলের ওই বক্তব্য তো আর টেকে না যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়নি। হ্যাঁ, বিমস্টেকের প্রেসিডেন্ট হিসেবে হয়তো ব্রিক্সের সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ওটা বলে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছিল যে কেন ভারতে যেতে চাচ্ছে না, একটা ইগোটিক প্রবলেম আছে বা আমাদের প্রধানমন্ত্রী যথাযথভাবে সম্মান দেয়নি। সেটা তো টিকলো না। মূল বিষয় হচ্ছে বিএনপিকে পিছন থেকে কেউ টেনে ধরার চেষ্টা করছে অথবা বিএনপি বিশেষ কোনো শক্তিকে খুশি রাখার চেষ্টা করছে ভারত বিরোধী এক ধরনের রাজনৈতিক মানসিকতার জায়গা থেকে, যে আমরা ভারতকে আগের মতন তোয়াজ করি না বা তেল দিই না, এই ধরনের বক্তব্য বাংলায় বললে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো চোখে চোখ রেখে কথা বলবেন, বেশ ভালো কথা। তাহলে এটা ওটা চাওয়া হয় কেন? কাঁচামরিচ চাওয়া হয় কেন? ডিজেল চাওয়া হয় কেন? ভারত না হলে আমাদের কি আসে যায়? বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে কথা বলতে হবে। তাতে কেউ ভারতের দালাল বলুন আর অন্যের শত্রু বলুন, যেভাবে হোক না কেন। শুনুন, শেখ হাসিনাকে ডক্টর ইউনূস সরকারও ফেরত চেয়েছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, বিএনপি সরকারও চাইছে। বারবার বলছি, প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, স্পষ্ট বার্তা। তার কারণ সেই প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনার বিষয়টি পড়ে না, তিনি সেখানে বন্দী হিসেবেও নেই। এবং ভারত মনে করে যে, ভারত বাংলাদেশ যেই মনে করুক না কেন, যে নিজ রাষ্ট্রে আশ্রিত অন্য কোনো রাষ্ট্রের কোনো মানে আশ্রিত প্রার্থী অথবা মানে যিনি আশ্রয় নিয়েছেন, তিনি যদি ওই দেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকেন বা তার বিরুদ্ধে কোনো বিচার রাজনৈতিকভাবে প্রতিহিংসার জায়গা থেকে করা হয়ে থাকে, তাকে ফেরত দেবে না। ভারত তাই মনে করছে। যাই হোক, এগুলো অনেকবার বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে ভারত কেন এত আগ্রহী হচ্ছে
যেটি বলছিলাম, ভারত কিন্তু কূটনৈতিক জায়গা থেকে ঠিক আছে, ভারত সব অপশন তারা খোলা রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ভারত চায়, এটি তারা বারবার প্রমাণ করে দিচ্ছে। কিন্তু ভারতের স্বার্থ আসলে কতটুকু, বাংলাদেশের স্বার্থ আসলে কতটুকু? ভারতের স্বার্থ তো দুটি জায়গায় মাত্র। একটা হচ্ছে সীমান্ত ইস্যুতে, বাংলাদেশ ভারতের মাঝে যে 4000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত সুরক্ষা চাই, যেন জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী তাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। এটি তো আর কি, চীনের প্রভাব মোকাবেলা করা। চীনের প্রভাব তারা যে কোনোভাবে মোকাবেলা করতে চাইবে বা পারবে। যুক্তরাষ্ট্র, ভারত এখানে এক। আর সীমান্ত ইস্যুতে, সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে তারা যেসব জায়গা অরক্ষিত আছে বা কাঁটাতারে বেড়া নেই, সেসব দেওয়ার জন্য তারা জমি অধিগ্রহণ করেছে, কাজ শুরু করে দিয়েছে, এবং তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এমনকি 3টি গ্যারিসন করেছে ভারত বাংলাদেশ সীমান্তের উপরে। আত্মরক্ষামূলক নয়, একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এই গ্যারিসনগুলো তৈরি করা হয়েছে। আর কি করবে, কে আক্রমণ করবে ভারতের উপরে? চীন এসে আক্রমণ করবে, পাকিস্তান এসে আক্রমণ করবে, কিভাবে, কোন প্রক্রিয়ায়? এবং সেক্ষেত্রে বাংলাদেশ তখন কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশ যদি কাউকে এমন ধরনের কোনো সুযোগ দেয়, আমরা বাস্তবতার ওপাশে দাঁড়িয়ে হয় আবেগের বশবর্তী হয়ে, অথবা কেবলমাত্র ভারত বিরোধী রাজনৈতিক পুঁজিকে সামনে রেখে এ ধরনের কথাবার্তা আমরা বলি মানে এই যে ভারত বিরোধী যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলেন যে পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের দিকে তাক করতে হবে। আহা, কি সুন্দর কথা। বাকিটা আর বললাম না, সেটি হয়তো আমাদের আত্মসম্মানে লাগতে পারে। আর বাংলাদেশে যে স্বার্থগুলো রয়েছে, প্রথমত ভারতের সাথে বোঝাপড়ার ভিত্তিতে আমাদের অনেক স্বার্থ তাদের উপর নির্ভর করছে। গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের 30শে ডিসেম্বর, সেটি নবায়ন করতে হবে। বৈঠক হবে না, কিছু হবে না, আলোচনা হবে না। আর সেই চুক্তি কিভাবে নবায়ন করা হবে? বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ভারতে যে চুক্তি নবায়ন না হওয়া পর্যন্ত যেভাবে আছে যেন সেভাবে থাকে। এতই সহজ, ভারত সেটা মেনে নেবে। আচ্ছা, তিস্তার পানি বন্টন চুক্তির বিষয় রয়েছে। 54টি অভিন্ন নদী, তিস্তা সহ, গঙ্গা সহ আমাদের পানির হিস্যার ব্যাপার রয়েছে, সেগুলো তো আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সীমান্তে যে হত্যাকাণ্ডে বিষয়, ভারত অবশ্যই এখানে দাদাগিরি সুলভ আচরণ করছে, কিন্তু আমাদের কিন্তু আলোচনার মাধ্যমেই সব কিছুতে এগোতে হবে। যে পুষের ঘটনা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সেটিও নিশ্চয়ই আমরা বরদাস্ত করতে পারি না। কিন্তু কি করব? বারবার চোখে চোখ রেখে কথা বলবো, ব্যাস এটুকুই, তাতেই সমাধান হয়ে যাবে? তার চেয়েও বড় কথা, ভারত প্রতিবেশী রাষ্ট্র, এই রাষ্ট্রটি 3 দিক থেকে আমাদের ঘিরে আছে। এমন কোন রাষ্ট্রের সাথে বা প্রতিবেশী যে কোনো রাষ্ট্রেই হোক, শত্রুতা করে কতক্ষণ টিকে থাকা যায়? ভারতেরও লাভ, আমাদেরও লাভ যদি সম্পর্কটা একটা স্থির জায়গায় যায়, ন্যায্যতার ভিত্তিতে সৃষ্টি হয়, এটা সত্য কথা। কিন্তু লাভ ক্ষতির বিষয়টা কার জন্য কতটা, সেটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এবং সংকটময় মুহূর্তে তারা যে সহযোগিতাগুলো করছে, আঞ্চলিক সরবরাহ চেইন সচল রাখতে আমরা তাদের তো শরণাপন্ন হচ্ছি। জ্বালানি ক্ষেত্রে বলি, ওষুধের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে বলি, এবং যোগাযোগ, চিকিৎসা, এই বিষয়গুলো তো রয়েছেই। ভিসা মাঝখানে বন্ধ করে দিয়েছিল ভারত। বাংলাদেশি মানুষ বুঝতে পেরেছিল যে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। ভারত বাংলাদেশের যে বাণিজ্য সম্পর্ক, সেই জায়গা থেকে অবশ্যই একটা বৈষম্য রয়েছে। ভারতের বিশাল অঙ্কের পণ্য আমরা আমদানি করি, তার তুলনায় 10 ভাগের প্রায় 1 ভাগ হয়তো ভারতে আমরা রপ্তানি করি, সত্য কথা। কিন্তু যেটুকুই, মানে যত বেশি ভারত রপ্তানি করে থাকুক না কেন, যে পণ্যগুলো আমদানি করি সহজে এবং সস্তায় আমদানি ক্ষেত্রে ভারত ছাড়া তো ওই পণ্যগুলোর ক্ষেত্রে এখন অন্য কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত আমরা খুঁজে নিতে পারিনি, বিকল্প বাজার আমরা সন্ধান করতে পারিনি। তাহলে
ঘাটতি যতই থাক না কেন, যা আমরা আমদানি করছি সেটির ক্ষেত্রে বা লাভ কার? এখন তাহলে আমরা গুসা করে থাকবো, রাগ করে থাকবো, আমরা দেখাবো যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, নইলে আমরা কিছু করব না। মাঝখান থেকে কি হবে? বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, সে এই মাসে হোক বা 2 দিন 5 দিন আগ পরে হোক, যাবেন। তিনি নিজেও বোঝেন কি করতে হবে না করতে হবে। শুধু ওই বিশেষ শক্তি যাদের ভয়ে বিএনপি বারবার পিছপা হচ্ছে, অথবা যাদেরকে খুশি রাখার চেষ্টা করছে, তারা যে তারেক রহমানের জন্য, বিএনপি সরকারের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে সে কথা নিশ্চয়ই বিএনপি জানে, আমাদেরকে মনে করিয়ে দিতে হবে না।